সুপ্ত বীজ অঙ্কুরিত হয়ে মাটি ফুঁড়ে বের হয়ে আসে। শুরু হয় কৃষকের সোনালী স্বপ্ন বোনা। স্বপ্ন তার ফসলের সাথে তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, সন্তান সন্ততিকে ঘিরে। আর এই কৃষকের সোনালী স্বপ্নের সাথে আমরা সর্বদা পাশে আছি এসিআই ক্রপ কেয়ার। প্রিয় দর্শক, কৃষক ও কৃষায়নী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এসিআই ক্রপ কেয়ার কর্তৃক আয়োজিত কৃষকের সোনালী স্বপ্ন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা এই অনুষ্ঠানের ধারাবাহিক পর্ব শুরু করতে যাচ্ছি, যেখানে আপনারা পাবেন সমসাময়িক সময়ে সব ফসলের চাষাবাদ পদ্ধতি, এর সমস্যা এবং সমাধান। আজকের বিষয় আমরা ধান চাষের পরিচর্যা প্রাথমিক পর্যায়ে আলোচনা করতে যাচ্ছি। আপনাদের এই অনুষ্ঠানের পরিচালনায় আমি সঙ্গে আছি সোনিয়া রশিদ, ডেপুটি ম্যানেজার ব্র্যান্ডিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট। তাছাড়া আমার সাথে মঞ্চে উপস্থিত আছেন জনাব সুবীর চৌধুরী, সিনিয়র জিএম আরএ অ্যান্ড পিডি এসিআই ক্রপ কেয়ার, এবং জনাব আসাদুজ্জামান মাসুদ, জিএম সেলস এসিআই ক্রপ কেয়ার। আমরা জানি বর্তমানে বাংলাদেশে বোরো মৌসুম চলছে এবং এই বোরো মৌসুমে ধান সহ বিভিন্ন ধরনের ফসল যেমন আলু, ভুট্টা, সবজি চাষাবাদ হয়। কিন্তু বোরো ধানটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ বোরো মৌসুমে 47 লাখ হেক্টর জুড়ে এই চাষাবাদ হচ্ছে। চলতি বোরো মৌসুমে আমাদের ধান চাষি ভাইরা মাঠে নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। সেই সমস্যার জের ধরেই আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠান। আলোচনার বিষয় প্রাথমিক পর্যায়ে ধানের পরিচর্যা। আজকের আলোচনা শুরু করা যাক। এখন আমরা যদি চিন্তা করি, দেখা যাবে দেশের বিভিন্ন অঞ্চল ভেদে চারার বয়স 25 থেকে 30 দিন, এবং কোনো কোনো অঞ্চলে আবার চারা রোপণ চলছে। এই সময় দেখা যায় আমরা যে প্রধান সমস্যাটি ফেস করি সেটা হচ্ছে আগাছার সমস্যা। চলুন আমরা একটু সুবীর স্যারের কাছ থেকে জেনে নেই আমাদের দেশে বোরো সিজনে কি ধরনের আগাছার আক্রমণ হয় এবং আগাছা ফসলের জমিতে কি ধরনের ক্ষতি করতে পারে। খুব প্রাসঙ্গিক বিষয়, কারণ আমরা সবাই জানি যে এটা একটা বোরো মৌসুম চলছে এবং কৃষকের জন্য ওই বোরো আবাদটা অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং বোরো আবাদের যে বর্তমান সময়টা আপনি বলেছেন যে কোথাও কোথাও 20-25 দিন আছে, কোথাও কোথাও চারা রোপণ চলছে বা কোথাও কোথাও করবে। তো এই সময় কৃষকের করণীয়টা কি? আমরা সবাই জানি যে ধান চাষের প্রথম যে সমস্যাটা কৃষককে মুখোমুখি হতে হয় সেটা হচ্ছে আগাছা। আগাছা এমন একটা জিনিস যেটা গাছের পুষ্টিকে সে তার খাবার হিসাবে নিয়ে নেয়, গাছ সে পুষ্টিহীনতায় ভুগে, গাছের বিভিন্ন পোকামাকড়টা এসে সেই আগাছাতে আশ্রয়স্থল হিসাবে ব্যবহার করে। তাহলে সেখানেও সেই পোকামাকড়গুলো পরবর্তীতে রোগবালাইগুলো ধান গাছে গিয়ে সংক্রামিত করতে পারে। এই কারণে আগাছাটা খুব জরুরি দমন করা, এবং আগাছা দমনের জন্য যে সময়টা এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ সময়। এবং এই সময় দমন করতে না পারলে যেটা হবে যে কৃষক অনেক কষ্টার্জিত অর্থ দিয়ে সে যে সার কিনলো, আপনারা সবাই জানেন সারের দাম অনেক বেশি, সে সার কিনলো, বীজ কিনলো, এই সকল কিছু তার বৃথা যাবে যদি সে সঠিকভাবে আগাছা দমন করতে না পারে। এটা দমন করা এই সময় কৃষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি মনে করি। ধন্যবাদ স্যার আমাদেরকে এত সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। এবার আমি এই পর্যায়ে জনাব আসাদুজ্জামান মাসুদ স্যারকে বলবো যে আপনি যেহেতু কৃষকের খুব কাছের মানুষ, মাঠের মানুষ, কিভাবে খুব সহজেই আমাদের কৃষক ভাইয়েরা এই আগাছা দমন করতে পারে এবং কোন কোন পর্যায়ে আগাছা দমন পদ্ধতিটা অবলম্বন করতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। আপনি একদম সমসাময়িক বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে এসেছেন, এবং এই আলোচনায় আসলে আমাদের দেশের কৃষক ভাইদের একটা বড় প্রোডাকশন খরচের জায়গা ধরে আছে আগাছা। সো আগাছাকে দমন যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে তার উৎপাদন খরচও কিন্তু অনেক কমে যাবে। এবং এখানে আমরা সবাই জানি যে এখন লেবার ক্রাইসিস, মানে শ্রমের একটা ক্রাইসিস দেখা যাচ্ছে, সংকট, যার কারণে সঠিক সময়ে এই লেবারটাও পাওয়া যায় না। এই জন্য আমরা এসিআই ক্রপ কেয়ার থেকে আমাদের বেশ বড় একটা রেঞ্জের, মানে আমাদের অনেক লং টার্মের আগাছানাশক আছে, যেটা সময় মতো যদি আমাদের কৃষক ভাইরা ব্যবহার করেন তাহলে তাদের আগাছার যে খরচটা, আগাছার যে দমনের যে বিষয়টা, সেটা খুব সুন্দরভাবেই ম্যানেজ করা যাবে। সো সেক্ষেত্রে আমাদের 3 ধরনের আগাছা, আমরা সবাই জানি আগাছা 3 ধরনের আছে, ঘাস জাতীয়, সেচ জাতীয় এবং
চওড়া পাতা জাতীয়, এই 3 ধরনের আগাছাকেই আমরা দমন করতে পারি আমাদের। এবং দিন হিসাবে যদি আমরা বলি তাহলে আর্লি ইমার্জেন্স, মানে প্রথমে যেটা ঘাস আসার সাথে সাথেই দমন করা যায়, তারপরে আছে পোস্ট ইমার্জেন্স। তো আমাদের প্রথম যে জায়গায় আমরা ব্যবহার করতে পারি সেটা হলো আমাদের সুপারহিট আগাছার মানে চারা রোপণের 3 থেকে 7 দিনের মধ্যে বিঘা প্রতি 130 ml পার বিঘা, 400 ml পার একরে ব্যবহার করতে হবে। এবং এইটার 2টা শর্ত অবশ্যই কৃষককে মানতে হবে, 3 থেকে 7 দিনের মধ্যে দিতে হবে এবং 1 থেকে 2 ইঞ্চি দাঁড়ানো পানি থাকতে হবে। এর বাইরে যদি আরেকটু পরে গিয়ে, অনেক কৃষক ভাইরা আছেন যে তারা আরেকটু পরে গিয়ে এটার যত্ন নেন, আগাছা দমন করেন, সেক্ষেত্রে আমাদের সুপার পাওয়ার যেটা দিতে পারবেন, এখানে সুপার পাওয়ার 60 গ্রাম পার বিঘা একর, দ্যাট মিনস 20 গ্রাম পার বিঘা এখানে দিতে পারবে। এইটা ব্যবহার করতে হলে 7 থেকে 15 দিনের মধ্যে এটা ব্যবহার করা যায়। এর বাইরে আরও একটা আগাছানাশক আমাদের আছে যেটা সুপার মিক্স, এটা 5 থেকে 15 দিনের মধ্যে ব্যবহার করতে হয় এবং এইটা 300 গ্রাম পার বিঘা, 300 গ্রাম পার একর, 100 গ্রাম পার বিঘায় ব্যবহার করতে হয়। সো এই 3টার যে কোনো একটা ব্যবহার করে সে আগাছা দমন করতে পারে। এখানে আমি একটু ওনার সাথে অ্যাড করতে চাই যে আসলে আগাছানাশকের দমন করার জন্য যে এই যে উনি যে 3টা সলিউশনের কথা বললো, এটা কিন্তু কৃষকের সুবিধার্থে, কারণ কৃষক চাইলে যে কোনো এখান থেকে যে কোনো একটি বেছে নিয়ে তার আগাছা দমনের জন্য সে ব্যবহার করতে পারে। তাহলে কৃষকের কথা চিন্তা করে কিন্তু আমাদের এসিআই এর এই যে আগাছার বিভিন্ন ধরনটা নিয়ে আসলো, উনি যে কথাটা বললেন ওইটাই হচ্ছে সেই যে আপনি চাইলে এখানে সুপারহিট দিতে পারেন, সুপার পাওয়ার দিতে পারেন, সুপার মিক্স দিতে পারেন, যে কৃষকের যেটাই মানে যেই জায়গায় যেটা প্রয়োজন হবে সেটা দিবে। এবং সবগুলো কিন্তু আমরা বলবো যে মানসম্মত একটা আগাছানাশক। আমি এখানে যদি একটু সারসংক্ষেপ করি তাহলে বোঝা যায় যে ধানের প্রাথমিক অবস্থায় আমরা যে আগাছা দমনটা করব 3 থেকে 5 দিন, সেই ক্ষেত্রে আমরা সুপারহিট অথবা সুপার পাওয়ার ব্যবহার করতে পারি। তারপরে যদি আমি 7 থেকে 10 দিন বা 15 দিন পর্যন্ত যদি ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে আমরা সুপার মিক্স ব্যবহার করতে পারি। এখানে সুবীর স্যারের কাছে আমার ছোট্ট একটু প্রশ্ন, কোনো কৃষক ভাই যদি এই 2টা সময় তাদের আগাছা দমন করতে না পারে, সেই ক্ষেত্রে কি এসিআই ক্রপ কেয়ারের আর অন্য কোনো সমাধান আছে কিনা যে 15 দিন পরের ব্যবহার করতে পারে? এইটা একটা খুব সুন্দর প্রশ্ন। কারণটা কি, যে এই যে উনি একটা কথা বলেছেন, আপনারা দেখেছেন নিশ্চয়ই, শুনেছেন নিশ্চয়ই, যে আমাদের যে লেবার সংকট, মানে যখন ধান চাষটা শুরু হয় এই সময়টা দেখবেন যে কৃষকরা মাঠে লোক পায় না, তার কামলা পায় না যে আগাছা বাঁচানোর জন্য। কারণ একদিক দিয়ে জমি চাষ করছে, আর দিক দিয়ে চারা রোপণ করছে, সুতরাং আলাদা করে আগাছার জন্য লোক পায় না। অনেক সময় সেই ক্ষেত্রে আগাছানাশকও অনেকেই ব্যবহার করতে পারে না, যে দীর্ঘ সময় চলে যায়। সেই ক্ষেত্রে পরে গিয়ে 20-25 দিনের মাথায় সে কী করতে পারে, কারণ এরকমও তো একটা সলিউশন আমাদেরকে দিতে হবে। এসিআই সবসময় কৃষকের কথাটাই মাথায় রাখে এবং চিন্তা করে এই ক্ষেত্রে একটা সলিউশন নিয়ে আসছে, যেটাকে আমরা এক্সট্রা পাওয়ার আমাদের একটা পণ্য আছে, যে পণ্যটা 20 থেকে 25 দিন পরে গেলেও যখন গাছ বড় হয়ে যাবে কিন্তু আগাছা দমন করা হয়নি বা যাচ্ছে না, বা আগাছা রয়ে গেছে, কৃষক দিতে ভুলে গেছে বা দিতে পারে নাই, এখন দিবে, সেটাও আমরা দিতে পারি। এক্সট্রা পাওয়ার সেখানে ইউজ করতে পারে এবং জমিতে পানি না থাকলেও এখানে কোনো সমস্যা নাই, বরঞ্চ শুকনো জায়গায়, শুকনো জমিতে, স্যাঁতসেঁতে জমিতে এই এক্সট্রা পাওয়ারটা ভালো কাজ করে। স্যার ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদেরকে বলার জন্য। আমি আর কৃষক ভাইদের আরেকটা যে বিষয়টা নিয়ে তারা অনেক উদ্বিগ্ন থাকে, এই ধরনের আরেকটা বিষয় একটু স্যারের কাছে তুলে ধরতে চাই, সুবীর স্যারের কাছে, যে কৃষকের জমি রোপণের পরে দেখা যায় যে কুশি ছাড়ছে না বা গাছটা ঠিক মতো দেখে মনে হচ্ছে পুষ্টিহীনতায় ভুগছে। এই ধরনের পুষ্টিহীনতা থেকে গাছকে মুক্তি দিতে বা তার সমাধানের জন্য এসিআই ক্রপ কেয়ারের কোনো ব্যবস্থা আছে কি? নিশ্চয়ই আছে, কারণ এসিআই, আমি সবসময় বলি কি যে এসিআই সবসময় কৃষকের জন্য, কৃষকের মুখের হাসির জন্য এবং কৃষকের সমৃদ্ধির জন্য। তো এই ক্ষেত্রেও কৃষকের জন্য কি এনেছে এসিআই, কি করা যায়? আসলে আমরা সবাই জানি, এখানে কৃষিবিদ আছেন আপনারা এবং কৃষকরাও জানে অনেকটা, যে গাছের বিভিন্ন হরমোন কাজ করে। মানুষের শরীরে যেরকম বিভিন্ন হরমোন আছে, গাছের শরীরেও বিভিন্ন হরমোন আছে। এই হরমোনগুলোকে উজ্জীবিত করতে হয় বিভিন্ন উজ্জীবকের মাধ্যমে। যখন যে হরমোনকে যে সময় প্রয়োজন হয়
সেই হরমোনটা যদি উজ্জীবিত হয় তখন সে গাছ তার তার বাড়তি বা তার যে বিভিন্ন স্ট্রেস ম্যানেজমেন্ট থেকে সে মুক্ত হয়। এখন যদি বলি যে ওই যে বললাম যে সার দিল, সে চারা অবস্থায় সারটা যদি সে গ্রহণ করতে না পারে, কিভাবে গ্রহণ করে? সার গ্রহণ করে শিকড়ের মাধ্যমে। সে শিকড়টা যদি ভালো মতো না ছড়ায় তাহলে তো সে পারবে না। ওই ক্ষেত্রে আমাদের একটা পণ্য আছে ফ্লোরা। এই ফ্লোরাটা কৃষকের কাছে খুব সমাদৃত। এই ফ্লোরাটা যখন জমিতে দেওয়া হয় তখন কি হয়, গাছের শিকড়টা বাড়ে। শিকড় যত দূরে যাবে সে অনেক দূর থেকে খাবার সংগ্রহ করতে পারে এবং গাছ তার সেই খাদ্য প্রক্রিয়াটাকে সে তার সচল রাখতে পারলে আর অন্যান্য হরমোনগুলোকে সে যখন সচল রাখে তখন তার এই যে কুশি গজানো দুর্বলতা হয়। কারণ আমরা জানি চারা এক জমির থেকে তুলে এনে আর জমিতে লাগানো হচ্ছে, চারা বীজতলার থেকে এনে যখন মূল জমিতে লাগানো হয় তখন তার মধ্যে একটা কি বলে শক লাগে। কারণ ট্রান্সপ্লান্টিং শক, পরিবেশ থেকে আর পরিবেশে আসলে ট্রান্সপ্লান্টিং শক লাগে। এই শকটাকেও কিন্তু তাকে শক্তি যোগায় আমাদের যে ফ্লোরাটা। তো ফ্লোরাটা এমন একটা জিনিস, সেটা আমরা বলি জৈব উদ্দীপক, সেটা খুবই নিরাপদ এবং সেটা এমন একটা জিনিস উদ্ভিদের সকল হরমোনকে সে উজ্জীবিত করে এবং উদ্ভিদকে সুস্থ সবল এবং তার স্ট্রেস বা শক মুক্ত রাখার সাহায্য করে। ধন্যবাদ স্যার। এখানে ছোট্ট আর একটু প্রশ্ন জাগলো আমার মনে। ফ্লোরাটা জৈব উদ্দীপক, এটা পিজিআর না। এই ক্ষেত্রে কি এটা ব্যবহারের জন্য সরকারের অনুমোদন আছে? ধানে কি আমরা এটা ব্যবহার করতে পারি? এটা খুবই প্রাসঙ্গিক বিষয় যে বাংলাদেশে এই জাতীয় যত আমরা হরমোন বলি, আমরা পিজিআর বলি বা আমরা জৈব উদ্দীপক বলি না কেন, কোনোটাই কিন্তু ধান ফসলে অনুমোদিত নাই। একমাত্র, আমি আবার বলছি, একমাত্র ফ্লোরাই কিন্তু ধানের মধ্যে সরকারিভাবে অনুমোদিত যে ধান ফসলে ব্যবহার করার জন্য। তো সুতরাং আমরা ওই জন্যই কৃষকদেরকে বলি যে এইটা ব্যবহার করলে কখন ব্যবহার করবে? এই যে চারা রোপণের 20 দিনের মাথায় যদি একবার ব্যবহার করি তাহলে কি হবে, যে চারার শিকড়টা বাড়বে, কুশিটা আস্তে আস্তে করে বড় হতে থাকবে, গোছাটা মোটা হবে, সুস্থ সবল হবে, সবুজ হবে। কারণ এখানে কি আছে, নাইট্রোবেনজিন আছে। এখানে কি আছে, যে ওই যে বললাম যে হরমোনগুলোকে উজ্জীবিত করে। তো সুতরাং এইটাই একমাত্র সরকার অনুমোদিত এবং প্যাটেন্ট প্রোডাক্ট, যেটা নতুন প্রজন্মের একটা জৈব উদ্দীপক, যেটা আমি মনে করব বাংলাদেশের কৃষকের জন্য একটা আশীর্বাদ নিয়ে আসছে এসিআই ক্রপ কেয়ার। ধন্যবাদ স্যার। আরেকটু যদি স্যার বলতেন যে ফ্লোরাটাকে আমরা যখন রোপণের 20 দিনের মাথায় ব্যবহার করব, এটা কি স্প্রে করে ব্যবহার করব নাকি অন্য কোনো উপায় আছে এটা ব্যবহারের? ভালো বলেছেন, কারণ আমি ওই জায়গাটায় হয়তো আমি শুধু 20 দিনের মাথায় বললাম। আমরা সবাই জানি যে ওই 20 দিনের মাথায় যখন দেওয়া হয় তখন সাধারণত 20 দিনের সময় একটা সার উপরি প্রয়োগ করা হয়। উপরি প্রয়োগ সার যেটা করা হয়, ওই সারের সাথে মিশিয়ে 250 গ্রাম ফ্লোরা যদি মিশিয়ে যদি আমরা প্রতি বিঘাতে আমরা ছিটাতে পারি, তাইলে হবে কি যে ওই সারের সাথে সেটা জমিতে চলে যাবে এবং শিকড়ের মাধ্যমে সেটা গাছ গ্রহণ করবে এবং গাছ তার সকল কার্যাবলী, বিপাকীয় কার্যাবলী এবং যে হরমোনের কার্যাবলীটা সে সুন্দরভাবে চালাতে পারবে। এবং আরেকটা যে কথা বলে রাখি, ফ্লোরা কিন্তু কোনো ধানের জমিতে 3 বার দিতে হয়। একটা হচ্ছে 20 দিনের মাথায়, একটা হচ্ছে 40 দিনের মাথায়, একটা হচ্ছে 60 দিনের মাথায়। তবে আরেকটা বিষয় আপনারা দেখবেন যে কোনো ক্ষেত্রে শিকড় দুর্বল থাকে, যখন বীজতলা থেকে চারা তুলে আনে, ওই শিকড় যদি শক্ত সবল শিকড় পেতে চায় কৃষকরা, তাহলে বীজতলায় চারা থাকা অবস্থায়ও একবার ফ্লোরা স্প্রে করা উচিত চারা উত্তোলনের 7 দিন আগে। ধন্যবাদ স্যার। এবার প্রশ্ন একটু আসাদুজ্জামান স্যারের কাছে। যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, এই সময় দেখা যায় যে 20 থেকে 25 দিন বয়সে জমি রোপণের পরে অনেক গাছ হলুদ হয়ে যায়। এইটার সঠিক কারণটা আসলে কৃষক খুঁজে পায় না, কৃষক দিশেহারা হয়ে যায়। কি ধরনের পরিচর্যা করলে এটা থেকে মুক্তি পাওয়া যায়, এই বিষয়ে স্যার যদি আমাদের। জি ধন্যবাদ। আপনি সঠিক বলেছেন যে কৃষক 20 দিন বয়সের এই সময়টাতে গাছ হলুদ হয়ে যায়। এটার সবচেয়ে বড় যে কারণটা মানে কৃষি বিজ্ঞানের ভাষায় বলে, এই সময় গাছের যে সালফারের একটা ঘাটতি দেখা যায় এবং সালফারের ঘাটতি হলে যেটা হয় যে কচি পাতাগুলো হলুদ হয়ে যায় এবং এই সিমটমটাই কৃষক ভাইরা জমিতে দেখতে পায়। তো তখন আসলে কৃষক ভাইরা এই জায়গাতে কি ব্যবহার করবে তারা খুবই চিন্তিত থাকে। তো আমাদের এই দিক থেকে এসিআই ক্রপ কেয়ারের সবচেয়ে ভালো একটা সমাধান আছে, সেটা হলো আমাদের সালফক্স। এই সময় যদি আমরা এই সালফক্সটা ব্যবহার করি বিঘায় 1 কেজি, এবং এই 1 কেজি বিঘায় যদি আমরা সারের সাথে ছিটিয়ে যদি ব্যবহার করা যায়, তাহলে এই
কচি পাতার যে হলুদ হওয়ার ভাবটা কেটে যাবে, সাথে এর সাথে সাথে কৃষকের এই সময় বাড়ন্ত পর্যায়ে গাছ থাকে। আমরা সবাই জানি বাড়ন্ত পর্যায়ে গাছের কিছু এক্সট্রা খাবার লাগে, সেই খাবারটাও সেই সালফার এটা ঘাটতি পূরণ করে। এবং আপনারা সবাই জানেন যে কৃষক 2 থেকে 3টা কুশি লাগায়। তো কুশি আসলে একটা গাছের কতগুলো হওয়া উচিত? আমরা সবাই জানি আদর্শ একটা গাছের 16 থেকে 24টা পর্যন্ত আপনার কার্যকারী কুশি এটা দরকার হয়, এবং কার্যকারী কুশি যত বাড়বে ফলন তত বেশি হবে। তো কার্যকারী কুশির সংখ্যা বাড়াতে গেলেও এই সালফার একটা মূল খাবার হিসাবে জমিতে প্রয়োজন। এবং এই জন্য সালফক্স যদি কোনো জমিতে দেওয়া হয় তাহলে অবভিয়াসলি সেটা ফলনও বাড়াবে। যেটা আমরা এটা পরীক্ষিত যে 1 বিঘা জমিতে 44,000 গোছা থাকে। তো 44,000 গোছায় যদি আমরা আমাদের সালফক্স যদি কোনো কৃষক ভাই ব্যবহার করেন, তাহলে প্রত্যেকটা গোছাতে যদি একটা করে কার্যকরী কুশির সংখ্যাও বাড়ে, তাহলে আমাদের 44,000 কুশি বাড়বে, কার্যকরী কুশি। এবং দেখা গেছে যে একটা কার্যকরী কুশি 3.5 গ্রাম, 3 থেকে 3.5 গ্রামের ওজন হয়। তাহলে দেখা যায় যে 3 গ্রাম এবং 44,000 বা 40,000 যদি আমরা দেখি, তাহলে 1,20,000 গ্রাম, যেটা আসলে যদি আমরা কেজিতে কনভার্ট করি তাহলে 120 কেজি, মানে 3 মণ। তাহলে 3 থেকে 3.5 মণ ধান শুধুমাত্র 1 বিঘা জমিতে সঠিক সময়ে সালফক্স ব্যবহার করার কারণে কুশি বাড়ার মাধ্যমে এটা বাড়তে পারে। এবং এটা কৃষক ভাইরা খুবই আগ্রহ নিয়ে এখন সালফক্স ব্যবহার করেন। এই সময়টা 25 দিন পর্যন্ত এটা ব্যবহার করা সর্বোত্তম টাইম আর কি। স্যার, ধন্যবাদ আপনাকে এত সুন্দর উপস্থাপনার জন্য এবং এত সুন্দর তথ্য দিয়ে আমাদের কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য। আরেকটা প্রশ্ন একটু সুবীর স্যারের কাছে আমার, আপনি যেহেতু স্যার প্রোডাক্ট ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করেন, আমি জানতে চাইবো যে বাংলাদেশে অনেক কোম্পানিরই বিভিন্ন ধরনের সালফার কিন্তু বাজারে পাওয়া যায়, এবং অনেক সময় কৃষক ভাইরা দ্বিধায় পড়ে যায় কোন সালফার আমি কিনবো, কোনটা কিনবো না। এক্ষেত্রে এসিআই সালফক্স যেটা, এটার কোনো বিশেষত্ব আছে কি? নিশ্চয়ই, এসিআই এর এই পণ্যটা খুবই গুণগত মানের পণ্য। কয়েকটা বিষয় দিয়ে যদি উদাহরণ দিয়ে বলি, তাহলে হয়তো এটা আপনি সহ আমাদের যে দর্শক কৃষক ভাইরা তারাও বুঝতে পারবে। প্রথমত এই সালফক্সটা আমরা নিজেরা ফর্মুলেশন করে থাকি। বাংলাদেশে এসিআই একমাত্র প্রতিষ্ঠান যারা সালফক্স বা সালফার জাতীয় এই বালাইনাশকটা তারা ফর্মুলেশন করে। 2 নাম্বার এই পণ্যটা আমরা রপ্তানি করে থাকি, এবং এসিআই একমাত্র প্রতিষ্ঠান যারা এই সালফক্সটা বিদেশে রপ্তানি করে থাকে। তো বিদেশে যে জিনিসটা রপ্তানি যেটা করা হয় সেটার গুণগত মান নিশ্চয়ই ওই লেভেলে হতে হবে যেখানে রপ্তানিযোগ্য। এখন আসি যে গুণগত মান একজন কৃষক কিভাবে বুঝবে। আমরা জানি সালফক্স 80 WP, এটার যে ফর্মুলেশনটা 80 WP জাতীয় ফর্মুলেশন। এটা একটা দানাদার, ছোট দানাদার। এই দানাদারটা যখন কৃষক তাই সে পরীক্ষা করে দেখতে পারে যে আসলে এটা মানসম্মত কিন্তু মানসম্মত না, তখন সে একটা গ্লাসের মধ্যে বা যে কোনো একটা পানির পাত্রে সে যদি একটু সালফক্সটা যদি দিয়ে থাকে, সালফক্সটা তলাতে পড়ার আগেই সেটা গুলে যাবে। এটাকে বলা হচ্ছে সাসপেন্সিবিলিটি। তো আমরা বলি আমাদের সালফারের সাসপেন্সিবিলিটি সর্বোত্তম সাসপেন্সিবিলিটি। এটাতে কি হয়, কৃষক যখন স্প্রে করতে যায় সে পাতার উপরে সুন্দর করে স্প্রেটা পরে, এবং পাতার মধ্যে পত্ররন্ধ্র আছে, সে পত্ররন্ধ্র দিয়ে সে সালফক্সের জিনিসটা, মূল উপাদানটা পাতার মধ্যে ঢুকে যায়। এখন আপনি যে কথাটা বলেছিলেন, বাজারে অনেক ধরনের সালফক্স আছে। এখানেই কৃষকের এই যে ছোট একটা যে পরীক্ষা বললাম, একটু পানিতে একটু সালফক্স সে ছেড়ে দিবে, সে দেখবে যে তলানিতে পড়ার আগেই সেটা গুলে যাবে। কিন্তু বাজারের অন্যান্য সালফক্সগুলো যেগুলো মানসম্মত না, সেগুলো হয়তো এইভাবে গুলবে না, আমরা এটা বলতে পারি। 2 নম্বর এই যে সালফক্সের কালারটা একটা ব্রাউনিশ কালার, কফি কালারের কালার আমাদের সালফারটা, এইটা দেখে শুকে, এবং এটার শুকে বলতে যে এটার একটা স্মেলটা নিয়ে সে বুঝতে পারবে যে এটা কতটুকু সালফক্সের যে কড়া একটা গন্ধ আছে এটা, এবং গুলানোর বিষয়টা। এবং সবচেয়ে বড় বিষয় এটা সাসপেন্সিবিলিটি ভেরি হাই কোয়ালিটি, 80% আমরা সাসপেন্সিবিলিটি দিই। এবং এই যে গুণগত মান বললাম যে 80 WP আছে, কারণ আপনারা জানেন এসিআই এর একটা
ল্যাবরেটরি আছে, যে ল্যাবরেটরিতে একমাত্র সকল বালাইনাশকের গুণগত মান পরীক্ষা করার সক্ষমতা রাখে। তো সুতরাং আমরা প্রত্যেকটা জিনিস পরীক্ষা নিরীক্ষা করেই এবং সেটা বাজাত করার চেষ্টা করি বা বিদেশে রপ্তানি হলে রপ্তানি করে থাকি। তো আমরা এই ক্ষেত্রে বলতে পারি আমাদের সালফক্স বাজারের সেরা একটা সালফার। স্যার আপনাকে ধন্যবাদ অসংখ্য। আরেকটা ছোট্ট বিষয় এখানে আলোচনা করতে চাই, এই সময়ে কি স্যার সাধারণত জমিতে মাজরার আক্রমণ হতে পারে? হ্যাঁ নিশ্চয়ই, উনি যে কথাটা বললেন যে সালফক্স দিচ্ছে, আমি যে কথাটা বললাম যে ফ্লোরা দিচ্ছে, তাহলে আমরা কিসের জন্য দিচ্ছি? চারাটা সুস্থ সবল, গোছাটা মোটা হবে, সবুজ হবে, এবং এগুলো যখন দেখবে একটা পোকার জন্য এটা হচ্ছে উত্তম জায়গা যে তখন পোকাগুলো এসে আস্তে আস্তে করে আক্রমণ শুরু করতে চাইবে, কারণ সে তো তার খাবার খুঁজতে থাকবে। এই খাবারটা যখন খুঁজবে কোথায়? এই চারা গাছ অবস্থা। এবং চারা গাছ 20 থেকে 25 দিন যখন বয়স হয়ে যায় না, তখন কিন্তু এই পোকামাকড়গুলো যখন আস্তে আস্তে করে আসে, তখনই আমাদেরকে দমন পদ্ধতিতে যেতে হবে, মানে যেটাকে কীট পতঙ্গ দমন পদ্ধতিতে যেতে হবে। আমরা বলি যে কীটনাশক দিতে হবে। এই সময় কীটনাশক কোনটা দেওয়া দরকার, আসলে এইটাই হচ্ছে কথা, যে কী ধরনের কীটনাশক দেওয়া দরকার সেটার উপরে নির্ভর করে দমন পদ্ধতি করতে হয়। তো এই ক্ষেত্রে সাধারণত দানাদার কীটনাশককে আমরা সবসময় মনে করি যে খুবই উপযোগী, কারণ আমরা দানাদারকে কেন বলি? এ সময় জমিতে একটা জায়গা থাকে, স্পেস থাকে, চারাগুলো ছোট ছোট থাকে, তো দানাদার সারের সাথে মিশিয়ে সহজে কৃষক কিন্তু ছিটিয়ে দিয়ে আসতে পারে, বেশি হাঁটাহাঁটি করা লাগে না জমিতে। সেক্ষেত্রে আমাদের তো অনেক ধরনের দানাদার আছে, সেই দানাদারগুলোকে কৃষক চাইলে দিয়ে তার মাজরা পোকা দমন করতে পারে। দমন করাটা জরুরি দরকার, নাইলে কিন্তু এখন যদি সেই পোকা দমনে হাত না দেয়, ভবিষ্যতে তার এই যে এত যে ইনভেস্ট করলো, এত যে তার খরচ করলো, সেই খরচটা বৃথা যাবে। এখন আমি জনাব আসাদুজ্জামান মাসুদ স্যারের কাছে জানতে চাইব, এই মাজরা দমনের জন্য আমাদের কি কি সমাধান আছে, এসিআই ক্রপ কেয়ারের কি কি সমাধান আছে? ধন্যবাদ আপনাকে। এসিআই ক্রপ কেয়ারের মাজরা দমনে একটা অনেক বড় সমাধান আছে, আমাদের অনেকগুলো সমাধান আছে, যেন কৃষক ভাইরা তাদের সুবিধা মতো এটা ব্যবহার করতে পারে। সো আমাদের কৃষক ভাইরা সাধারণত এই সময়ে তারা ইউরিয়া সার ব্যবহার করে এবং এর সাথে তারা মাজরা পোকার দমনের জন্য কীটনাশক ব্যবহার করে। তো আমাদের এই সময়ের কীটনাশক আছে গুলি 3GR, এবং এই গুলি 3GR বিঘায় 1 কেজি পরিমাণ যদি ব্যবহার করে, একরে 3 কেজি, তাহলে মাজরা পোকা দমন হয়ে যাবে এবং কোনো মাজরা পোকা আর ওই জমিতে আসতে পারবে না। এরপরে যদি আরও প্রোডাক্ট আছে, সেটা সিডিয়াল 5GR। সিডিয়াল 5GR 1 থেকে 1.5 কেজি বিঘা প্রতি এবং একরে 4 থেকে 5 কেজি ব্যবহার করতে হবে। এবং আরও একটা ওষুধ আছে, সেটা রাজধান, খুবই পপুলার কৃষকের কাছে, রাজধান 10GR, যেটা কৃষক ভাইরা একরে 6 কেজি, বিঘায় 2 কেজি ব্যবহার করতে হবে। এবং সঠিক সময়ে 25 থেকে 30 দিন বয়সের মধ্যে চারা রোপণের সঠিক সময়ে কৃষক ভাইরা যে কোনো একটি আমাদের দানাদার ব্যবহার করলেই মাজরা পোকার হাত থেকে দমন করতে পারবে, তার ধান ক্ষেতকে সুরক্ষিত রাখতে পারবে। আমি একটু ওনার সাথে যদি আরেকটু যদি অ্যাড করি, তাহলে বলতে পারি যে আমাদের আরেকটা পণ্য আছে, যেটা হচ্ছে পিলারেক্স, খুবই নতুন প্রজন্মের একটা কীটনাশক। এটা মাজরা দমনে অত্যন্ত কার্যকরী একটা কীটনাশক। সেটাও চাইলে কোনো কৃষক যদি মনে করে যে আমি দানাদার দিলাম, এখন আমার ধানের বয়স 20-25 দিন হয়ে গেছে, এখন দানাদার দেওয়ার পরে আমি মনে করছি যে না আবার আক্রমণ হতে পারে বা দানাদার কেউ মিস করে গেছে, সেক্ষেত্রে সে পিলারেক্সটা দিলে সে একদম কি বলবো যে শতভাগ সে সফলতা পাবে। এবং পিলারেক্সটা যদি সে মাজরার জন্য মনে করে রাখে যে আমার জমিতে মাজরা আমি চাই না, তাহলে তাকে মনে রাখতে হবে পিলারেক্স। স্যার ধন্যবাদ। এটার ডোজটা কি স্যার আমাদেরকে একটু বলবেন, প্রয়োগ মাত্রা? পিলারেক্স আসলে আমাদের প্রতি একরে 200 ml করে ব্যবহার করতে হবে, বিঘায় 70 ml, এবং প্রতি লিটার পানিতে 1 ml করে দিয়ে ভালোভাবে গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে। তাহলে আপনার জমিতে স্যার যেটা বলছিলেন যে কোনো ধরনের মাজরা পোকার কোনো আক্রমণ হবে না সেই জমিতে। আমি যদি টোটাল বক্তব্যটাকে একটু সারসংক্ষেপ করি, এখানে বলা যেতে পারে আগাছানাশক হিসেবে এসিআই ক্রপ কেয়ারের সুপার মিক্স, যেটা হচ্ছে আমরা প্রাথমিক পর্যায়ে ব্যবহার করতে পারি। কেউ যদি আগাছানাশক দিতে দেরি হয়ে যায় বা কোনো কারণে দিতে না পারে, সেই ক্ষেত্রে আমরা দিতে পারি এক্সট্রা পাওয়ার। এবং কুশি বৃদ্ধিতে এবং গাছের পুষ্টির জন্য জৈব উদ্দীপক হিসেবে ফ্লোরা, এবং গাছকে সবুজ সতেজ ভালো রাখতে ব্যবহার করব সালফক্স। এবং সর্বোপরি যেটা
আগাম মাজরা থেকে আমার ফসলকে রক্ষা করতে আমরা বিভিন্ন রকম দানাদার কীটনাশক যেমন সিডিয়াল, গুলি, রাজধান এবং সর্বোপরি কেউ যদি তরল জাতীয় কীটনাশক ব্যবহার করতে চায় সেক্ষেত্রে ব্যবহার করতে পারবে পিলারেক্স। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই জনাব সুবীর চৌধুরী স্যার ও জনাব আসাদুজ্জামান মাসুদ স্যারকে আপনাদের মূল্যবান সময় ও মতামত দিয়ে আমাদেরকে সাহায্য করার জন্য। আপনাদের এই মূল্যবান মতামত এবং পরামর্শ আমাদের কৃষক ভাইদেরকে অনেক সাহায্য করবে এবং তারা সঠিক সময়ে সঠিকভাবে তাদের ফসলের যত্নটা নিতে পারবে এবং প্রাথমিক পর্যায়ে যা যা প্রয়োজন আমরা কিন্তু সব কিছু নিয়ে এই জায়গাটাতে আলোচনা করার চেষ্টা করেছি। আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আমাদের কৃষক ভাইদেরকেও আমরা ধন্যবাদ জানাতে চাই এবং এসিএর সাথে থাকার জন্য অনুরোধ করছি সবাইকে। দর্শক, দেখা হবে আমাদের পরবর্তী পর্বে, যেখানে আমরা আলোচনা করব ধানের মাধ্যমিক পর্যায়ের পরিচর্যা নিয়ে। ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকুন, চোখ রাখুন আমাদের এসিআই ক্রপ কেয়ারের পেজে এবং ইউটিউব চ্যানেলে। এখানে আপনারা সকল ধরনের আপডেট পেতে থাকবেন নিয়মিত। প্রিয় কৃষক ভাইরা, বালাইনাশক প্রয়োগের সময় অবশ্যই সুরক্ষা কাপড় পরিধান করুন, ধূমপান এবং খাদ্যদ্রব্য থেকে বিরত থাকুন এবং আপনার বালাইনাশকের স্প্রে মেশিনটি ডোবা, নালা, পুকুরের পাশে পরিষ্কার করা থেকে বিরত থাকুন। নিজে ভালো থাকুন, অন্যকেও সুস্থ রাখতে সাহায্য করুন। ধন্যবাদ সবাইকে।